আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা দপ্তর আমাদের যে ই-লার্নিং শুরু করেছিলেন, আমরা প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজে তোমাদের একাদশ শ্রেণীর রাসায়নিক বন্ধন চ্যাপ্টার আমরা শেষ করেছি। আজকে আমি তোমাদের ভৌত ও রাসায়নিক সাম্যাবস্থা অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একাদশ শ্রেণীর এই অধ্যায়টা আজকে পড়াবো। তোমরা মন দিয়ে শোনো এবং যদি কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপে গিয়ে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, ভৌত ও রাসায়নিক সাম্যাবস্থা একাদশ শ্রেণীর একটা অধ্যায় তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ইংরেজিতে বলা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অধ্যায়টা পড়তে হলে দেখো, আমরা রাসায়নিক বিক্রিয়াগুলোকে নিয়ে পড়ব। আমরা সাধারণত জানি যে রাসায়নিক বিক্রিয়া সাধারণত দু প্রকারের হয়। একটা হচ্ছে কিছু রাসায়নিক বিক্রিয়া আছে একমুখী বিক্রিয়া, আর কিছু আছে উভয়মুখী বিক্রিয়া। এখন একমুখী বিক্রিয়া কারা না, আমরা জানি ধরো যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, কিন্তু বিক্রিয়াজাত পদার্থ ওই বিক্রিয়াকালীন অবস্থায় কোনোভাবেই বিক্রিয় পদার্থ উৎপন্ন করতে পারে না, তাদেরকে আমরা একমুখী বিক্রিয়া বলব। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো AgNO3 প্লাস NaCl যদি আমরা বিক্রিয়া করি, দেখা গেছে AgCl প্লাস NaNO3 উৎপন্ন হয়। দেখো, এই ধরনের বিক্রিয়া মানে যেখানে হচ্ছে এটা তো বিক্রিয়ক পদার্থ, সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়ক পদার্থ, এরা বিক্রিয়া করে কি করছে, এটা বিক্রিয়াজাত পদার্থ সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করেছে। কিন্তু কোনো অবস্থায় এই বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়া করে কিন্তু বিক্রিয় পদার্থ উৎপন্ন করতে পারে না। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলছি একমুখী, মানে একটা দিকে বিক্রিয়াটা হবে, একমুখী বিক্রিয়া। এগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া। এবার উভয়মুখী বিক্রিয়া কারা না, যারা যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে যেরকম বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে, সেই রকম ওই বিক্রিয়াকালীন অবস্থায় বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়া করে বিক্রিয় পদার্থ উৎপন্ন করতে পারবে, এবং বিক্রিয়াকালীন অবস্থায় কোনো এক সময় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে একটা সাম্য প্রতিষ্ঠিত হয়। তাহলে কি বললাম না, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে, আবার বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়া করে বিক্রিয় পদার্থ উৎপন্ন করতে পারবে, এবং বিক্রিয়াকালীন অবস্থায় এই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে একটা সাম্য প্রতিষ্ঠিত হবে, এই ধরনের বিক্রিয়াগুলোকে উভয়মুখী বিক্রিয়া বলা হয়। যেরকম আমি একটা উদাহরণ হিসাবে দিচ্ছি, দেখো, আমরা জানি N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, আমরা জানি উভয়মুখী চিহ্ন 2NH3 গ্যাস। এই যে বিক্রিয়াটা দেখো, N2 প্লাস 3H2 গ্যাস রিভার্সেবল চিহ্ন দিয়েছে, অর্থাৎ উভয়মুখী। বিক্রিয়াটা এই দিকে যেরকম হতে পারে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ক পদার্থ, এরা বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করেছে বিক্রিয়াজাত পদার্থ। এই বিক্রিয়াজাত পদার্থ আবার ভেঙে গিয়ে নাইট্রোজেন ও হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। অর্থাৎ এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোকে আমরা বলবো উভয়মুখী বিক্রিয়া। এই রাসায়নিক সাম্যাবস্থা অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়াতে হলে বা পড়তে হলে আমরা এই একমুখী বিক্রিয়া সম্পর্কে পড়বো না, আমরা পড়বো উভয়মুখী বিক্রিয়াগুলোকে নিয়ে। অর্থাৎ উভয়মুখী বিক্রিয়াগুলোকে নিয়ে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই অধ্যায়ে আমরা পড়ব। তাহলে আমরা কটা উদাহরণ মানে দেখলাম উভয়মুখী বিক্রিয়া, আরও আছে আমরা জানি। ধরো মনে করো, আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট, আমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করি, CaCO3 কে আমি হিট করি, আমরা জানি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দেখো, এই যে উভয়মুখী বিক্রিয়া, এই উভয়মুখী বিক্রিয়াকে ঘটাতে হলে কিন্তু এইটাকে যদি আমি বদ্ধ সিস্টেম দরকার হবে, একটা উভয়মুখী বিক্রিয়াকে ঘটাতে হলে বদ্ধ পাত্র দরকার। দেখো, আমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে এমনি একটা ওপেন সিস্টেমে ঘটাই,
ওপেনভাবে ওপেন সিস্টেমে যদি করি, মানে খোলা পাত্রে আমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করে দিলাম, তখন ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু একমুখী বিক্রিয়া। সেটা কিন্তু তখন কিন্তু এই বিক্রিয়াজাত পদার্থগুলো বিক্রিয়া করে এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু উৎপন্ন করতে পারবে না, কারণ কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। ক্যালসিয়াম অক্সাইড আমরা জানি সলিড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমরা জানি গ্যাস, এই গ্যাস কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা জানতে পারছি একটা উভয়মুখী বিক্রিয়া ঘটাতে হলে কিন্তু একটা বদ্ধ সিস্টেমে করতে হবে, এটা কিন্তু ফার্স্ট মনে রাখতে হবে। অর্থাৎ এটাকে যদি আমি ওপেন সিস্টেম না করে আমি যদি বদ্ধ সিস্টেমে করে দিই, এটা ওপেন ছিল, ওপেন আমি রাখছি, যদি আমি এটাকে বদ্ধ সিস্টেম করি তখন এ কিন্তু রিভার্সিবল রিয়াকশানে পরিণত হয়ে যাবে। অর্থাৎ CaCO3 সলিড এ কিন্তু তখন রিভার্সিবল হবে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস CO2 গ্যাস, গ্যাস এইটা কিন্তু তখন যদি আমি ক্লোজড সিস্টেমে করি, COOACD যদি ক্লোজ সিস্টেমে করা হয়, ক্লোজ সিস্টেমে করলে এটা কিন্তু উভয়মুখী বিক্রিয়া রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়া, অর্থাৎ একটা রিভার্সিবল রিয়াকশন ঘটাতে হলে কিন্তু ক্লোজ সিস্টেম দরকার। যেরকম দেখো ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা ওপেন সিস্টেমে করছি তখন কিন্তু রিভার্সিবল হচ্ছে না, কিন্তু একে যদি আমরা ক্লোজ সিস্টেমে ঘটাই তখন কিন্তু এ উভয়মুখী বিক্রিয়ায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ ওপেন সিস্টেমের ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারছে না, কিন্তু যদি আমি ক্লোজ সিস্টেমে ঘটাই তখন কিন্তু ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কিন্তু আবার ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারবে। অর্থাৎ এটা একটা উভয়মুখী বিক্রিয়ায় রূপান্তরিত হচ্ছে। এবারে দেখো এই উভয়মুখী বিক্রিয়া বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়তে হলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথম হচ্ছে আমি আসি এই যে বিক্রিয় বিক্রিয়াজাত পদার্থ আছে তাদের সক্রিয় ভর, সক্রিয় ভর, তাদের সক্রিয় ভর, সক্রিয় ভর ও আমরা বলতে পারি মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব। তাহলে কি সক্রিয় ভরটা কি না, কোনো পদার্থের প্রতি একক আয়তনে যত গ্রাম অণু পদার্থ উপস্থিত থাকে, প্রতি একক আয়তনে যত গ্রাম অণু উপস্থিত থাকে সেই সংখ্যাটাই হচ্ছে ওই পদার্থের সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব। যেরকম মনে করো, ধরো মনে করো একটা পদার্থ A প্লাস B বিক্রিয়া করে একটা রিভার্সিবল বিক্রিয়া ঘটিয়েছে যেখানে হচ্ছে C প্লাস D, এটা উভয়মুখী বিক্রিয়া। তাহলে এই পদার্থের সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব সেটা কীরকম হবে না, মনে করো এই V আয়তনে, এইটার V আয়তনে পাত্রে এই বিক্রিয়াটা ঘটানো হয়েছে। V আয়তনে এ পদার্থের ধরো মনে করো N গ্রাম মোল, N গ্রাম মোল উপস্থিত আছে, N গ্রাম মোল উপস্থিত আছে। তাহলে এই এ পদার্থের সক্রিয় ভরটা কি হবে বা মোলার গাঢ়ত্বটা কি হবে না, দেখো V আয়তনে আছে N গ্রাম মোল, তাহলে একক আয়তনে কত আছে, তাহলে একক আয়তনে, এক আয়তনে কত থাকবে, এক আয়তনে এই পদার্থ থাকছে N/V। তাহলে এই যে N/V এইটাই হচ্ছে এই পদার্থের সক্রিয় ভর। অর্থাৎ একক আয়তনে কোনো পদার্থের যত গ্রাম অণু উপস্থিত থাকবে সেটাই হচ্ছে তার সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব। তাহলে আমি যদি V আয়তনে এ পদার্থের যদি N গ্রাম মোল থাকে তাহলে একক আয়তনে থাকবে N/V, তাহলে N/Vটাই হচ্ছে এর সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব। দেখো আরো এরকম যদি বলা থাকে আমি এই সক্রিয় ভর আরো বের করতে পারি কিরকম, দেখো বললাম যে V আয়তনে VCC আয়তনে একটি পদার্থ এর ডাব্লু গ্রাম পদার্থ উপস্থিত আছে, পদার্থ উপস্থিত আছে যার
আণবিক গুরুত্ব, যার আণবিক গুরুত্ব সমান বলেছে এম, তাহলে তখন সক্রিয় ভর কত, তখন সক্রিয় ভর কত, এটা আমরা কিভাবে বের করব? না দেখো, ইজিলি বেরিয়ে যাবে। কিরকম? তখন আমরা সক্রিয় ভরটা কিরকম বের করব? তাহলে কি বলেছে না, ভি আয়তনে একটি পদার্থ এর ডাব্লু গ্রাম উপস্থিত আছে, যার আণবিক গুরুত্ব কত বলেছে এম। তাহলে এই ভি আয়তনে কত গ্রাম অণু আছে, কত গ্রাম মোল উপস্থিত আছে, সেটা কি করে হবে? না আমরা জানি গ্রাম অণু সমান ওজন বাই আণবিক গুরুত্ব, অর্থাৎ ভি আয়তনে এর উপস্থিত আছে ডাব্লু বাই এম গ্রাম মোল। তোমরা মাধ্যমিকে পড়েছো, কোনো পদার্থের ভরকে যদি তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করা হয়, যেটা বেরোবে সেটাই হচ্ছে তার গ্রাম মোল বা গ্রাম অণু সংখ্যা। তাহলে ডাব্লু বাই এম আছে ভি আয়তনে, ডাব্লু বাই এম আছে ভি আয়তনে, তাহলে একক আয়তনে কত থাকবে? একক আয়তনে থাকবে ডাব্লু বাই এম ইন্টু ভি। এইটাই হচ্ছে তখন সক্রিয় ভর। তখন সক্রিয় ভরটা বেরোবে ডাব্লু বাই এম ইন্টু ভি, এটাই হচ্ছে তখন তার সক্রিয় ভর বেরোবে। এই যে সক্রিয় ভর, ধরো এর সক্রিয় ভর, এই সক্রিয় ভরকে আমরা সূচিত করব কিরকম? দেখো, যদি কোনো একটা পদার্থ এ, তার সক্রিয় ভরকে আমরা লিখব কনসেন্ট্রেশন অফ এ, এইটা হচ্ছে কনসেন্ট্রেশন চিহ্ন। আচ্ছা, এটা হচ্ছে মোলার গাঢ়ত্ব, মোলার কনসেন্ট্রেশন, অথবা আমরা প্রকাশ করতে পারি সি অফ এ, অর্থাৎ এর সক্রিয় ভর, এর সক্রিয় ভরটাকে আমরা প্রকাশ করছি, এর সক্রিয় ভরকে আমরা ইন্ডিকেট করছি, এর সক্রিয় ভরকে আমরা ইন্ডিকেট করতে পারি হয় এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে এ, আমরা লিখতে পারি সি অফ এ। সেরকম ধরো, মনে করো আমি তোমাকে বললাম অ্যামোনিয়ার সক্রিয় ভর আমরা ইমপ্লাইজ করতে পারি কনসেন্ট্রেশন অফ NH3, আমরা লিখতে পারি সি অফ NH3। এইভাবে আমরা সূচিত করব কোনো পদার্থের মোলার গাঢ়ত্বকে। অর্থাৎ আমি যদি বলি এইরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন মানে মোলার গাঢ়ত্ব বা সক্রিয় ভর, এইভাবে আমরা প্রকাশ করব। এখন যদি গ্যাসীয় পদার্থ হয়, সাধারণত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এই মোলার কনসেন্ট্রেশনটাকে, মোলার গাঢ়ত্বটাকে আমরা সূচিত করব অংশ চাপ দিয়ে। অর্থাৎ এই যে কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, এর ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি পি অফ NH3, যেখানে পি ইকুয়াল টু হচ্ছে অংশ চাপ, তাহলে সাধারণত আমরা যখন গ্যাসীয় পদার্থ হবে, আমরা কোনো পদার্থের আণবিক গাঢ়ত্বকে কনসেন্ট্রেশন অফ এ দ্বারা প্রকাশ করতে পারি, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশনটাকে পি অফ NH3, যেখানে পি ইকুয়াল টু আমরা অংশ চাপ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা সক্রিয় ভর জানতে পারলাম। এবারে আমরা যাচ্ছি ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্রটা কি? না, নির্দিষ্ট উষ্ণতায়, মনে করো একটা বিক্রিয়া, দেখো A প্লাস বি রিভার্সেবল C+D, একটা বিক্রিয়া মনে করো, একটা উভয়মুখী বিক্রিয়া। এর ভরক্রিয়া সূত্রটা বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, তাহলে কি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর যদি একাধিক থাকে, বিক্রিয়ক যদি একাধিক থাকে, একাধিক বিক্রিয় পদার্থের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে কি বললাম, নির্দিষ্ট উষ্ণতায় কোনো উভয়মুখী বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয় পদার্থ যদি একাধিক থাকে, তাহলে একাধিক বিক্রিয় পদার্থের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখন এই যে উভয়মুখী রাসায়নিক বিক্রিয়া, এই উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ায় দুটি বিক্রিয়া আছে।
এইটাকে বলা হচ্ছে, এই যে এই দিকে বিক্রিয়াটা, এই যে এইটাকে বলা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া। আর এই যে বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক পদার্থ আসছে, এটাকে বলা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া। বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে একটা উভয়মুখী বিক্রিয়া, দুটো বিক্রিয়া আছে। একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। আবার বিক্রিয়াজাত পদার্থ থেকে যখন বিক্রিয়ক পদার্থ উৎপন্ন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে এই দুটো বিক্রিয়া আছে। ভরকিয়াস সূত্রে দ্বারা আমরা ওর গাণিতিক রূপটাকে প্রকাশ করব, ভরকিয়াস সূত্রের গাণিতিক রূপ প্রকাশ করব। তাহলে কিরকম আমরা দেখতে পেলাম, a প্লাস বি সি প্লাস ডি এই উভয়মুখী বিক্রিয়ার ভরকিয়াস সূত্র অনুযায়ী এই সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি, এই সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি আমরা ধরি আরএফ যদি ধরি, তাহলে আরএফ প্রপোর্শনাল টু কি হবে ভরকিয়াস সূত্র অনুযায়ী? না কনসেন্ট্রেশন অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি হবে কি না? ভরকিয়াস সূত্র বলছে যে বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক হয়ে গেল আরএফ। এই বিপরীতমুখী বিক্রিয়ার হারটাকে যদি আমরা আর বি ধরি, ব্যাকওয়ার্ড, এফ হচ্ছে ফ্রন্ট রিয়াকশন অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া, আর বি বললাম কেন? ব্যাকওয়ার্ড রিয়াকশন। বিপরীতমুখীটাকে ইংরেজিতে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন, এই জন্য এখানে আর বি লিখলাম, আর এখানে আর এফ লিখেছি, ফ্রন্ট রিয়াকশন। তাহলে আর বি প্রপোর্শনাল টু তখন কি হবে? না দেখো, বিপরীত বিক্রিয়া হচ্ছে এই দিকে আসছে, তখন বিক্রিয়ক কি না সি আর ডি। তাহলে আর বি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি, এইটা হবে। হলো, বুঝতে পারলে কিনা বলো? তাহলে ভরকিয়াস সূত্র আমরা বললাম, ভরকিয়াস সূত্রের গাণিতিক রূপ দেখাচ্ছি আমি। একটা বিক্রিয়াকে আমি ধরেছি, একটা উভয়মুখী বিক্রিয়া, এ প্লাস বি রিভার্সিবল সি প্লাস ডি আমি ধরেছি। সেখান থেকে আমি এর কনসেন্ট্রেশন অফ বি, বি এর কনসেন্ট্রেশন অফ বি, সি এর কনসেন্ট্রেশন অফ সি, ডি এর কনসেন্ট্রেশন অফ ডি ধরে নিয়েছি। তাহলে আমি ভরকিয়াস সূত্র অনুযায়ী সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি আর এফ হয়, আর এফ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি। আবার আর বি যদি হয়, আর বি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সি ইনটু কনসেন্ট্রেশন অফ ডি, কারণ ব্যাকওয়ার্ড রিয়াকশনের এটাই হচ্ছে বিক্রিয়ক পদার্থ। এটা হলো। এখন যখন একটা উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছায়, এই যে এবারে এলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তো কোনটা? না ইকুইলিব্রিয়াম যদি বলি, রাসায়নিক সাম্য অবস্থা কোনটা? না যখন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো উভয়মুখী বিক্রিয়ার যে অবস্থায় বা যে মুহূর্তে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান, অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কোনো পরিবর্তন আর হয় না, সেই মুহূর্তটাকে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্য অবস্থা। আবার একবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে কোনো উভয়মুখী বিক্রিয়ার যে মুহূর্তে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, সেই অবস্থাকে বা সেই মুহূর্তকে বলা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে রাসায়নিক সাম্যাবস্থায় এটা কি হবে? না সাম্যাবস্থায় দেখো, সাম্যাবস্থায় হবে কি না আর এফ ইজ ইকুয়াল টু আর বি, হবে কি না? এবারে আর এফ আমরা কি লিখতে পারি? এখানে আর এফ সমান আমরা লিখতে পারি কে এফ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। আর এখানে আবার আমরা লিখতে পারি অর আর বি সমান, অর আর এফ সমান আর বি সমান কে বি হচ্ছে কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি আমরা লিখতে পারি। তাহলে আর এফ ইজ ইকুয়াল টু আর বি, অর্থাৎ কে এফ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি ইজ ইকুয়াল টু কে বি ইন্টু কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি। অর্থাৎ অতএব কে এফ বাই কে বি
অতএব কে বাই কে বি ইজুকাল টু আসছে কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এইটা ইজুকাল টু হচ্ছে কে বাই কে বি, এটাকে বলা হয় কে সি। অর্থাৎ সাম্য ধ্রুবক কে সি, সাম্য ধ্রুবক কে বাই কে বি ইজুকাল টু হচ্ছে কে সি। অর্থাৎ আমরা পেলাম ভরকের সূত্র অনুসারে আমরা পেলাম, দেখো কে সি ইজুকাল টু আমরা পেয়ে গেলাম কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এটাই হচ্ছে ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ। এটাই হচ্ছে ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ। এইটা এই কেসি, এটা হচ্ছে সাম্য ধ্রুবক। কেসিটাকে বলা হচ্ছে সাম্য ধ্রুবক। অর্থাৎ দেখো সাম্য ধ্রুবকটা হচ্ছে সক্রিয় ভর বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয় পদার্থের সক্রিয় ভরের গুণফলের অনুপাতটাই হচ্ছে কোনো একটা উভয়মুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক। সি অর্থাৎ মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে বলে এর নাম বলা হয়েছে সাম্য ধ্রুবক সি। যখন ভরক্রিয়া সূত্রের অনুযায়ী সক্রিয় ভরকে যখন আমরা আণবিক গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করছি, মোলার কনসেন্ট্রেশন দিয়ে প্রকাশ করছি, তখন তাকে বলা হচ্ছে কে সি। তাহলে সাম্য ধ্রুবক, তাহলে এইটা হলো ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ। তাহলে এই যে সাম্য ধ্রুবক আমরা কাকে বলবো না, কোনো উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের গুণফলের অনুপাতকে বলা হচ্ছে সাম্য ধ্রুবক। অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরের গুণফল এবং বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের গুণফলের যে অনুপাত, সেটাকে আমরা বলছি সাম্য ধ্রুবক। এই সাম্য ধ্রুবক তিন প্রকারের হতে পারে, কেসি, কেপি এবং কে এক্স, তিন প্রকারের হতে পারে। যখন আমি বিক্রিয়াজাত এবং বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরটাকে মোলার কনসেন্ট্রেশন দিয়ে ধরবো, তখন যে আমরা সাম্য ধ্রুবক পাবো তাকে বলা হবে কেসি। যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরকে আমরা অংশ চাপ দিয়ে প্রকাশ করব, অর্থাৎ তখন হবে কেপি। অর্থাৎ কেপি ইজুকাল টু আসবে ধরো এই বিক্রিয়ার কেপি ইজুকাল টু আসবে পিসি ইন্টু পিডি ডিভাইডেড বাই পিএ এবং ইন্টু পিবি, যেখানে পিসি পিডি অংশ চাপ অফ সি, ডি পিএ এবং পিএ হচ্ছে অংশ চাপ অফ এ, পিবি হচ্ছে অংশ চাপ অফ বি। তাহলে তখন এটা হচ্ছে কেপি। আর যদি আমরা সক্রিয় ভরটাকে মূল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করি, তখন আমরা পাবো কে এক্স ইজুকাল টু এক্স সি ইন্টু এক্স ডি ডিভাইডেড বাই এক্স এ ইন্টু এক্স বি। অর্থাৎ যদি আমরা সক্রিয় ভরটাকে, আমি যেটা বলেছিলাম সক্রিয় ভর প্রতি একক আয়তনে গ্রাম অনুসংখ্যা, সেইটাকে যদি আমরা অংশ চাপ দিয়ে প্রকাশ করি তখন আমরা পাবো কেপি। যদি আমরা মূল ভগ্নাংশ দ্বারা প্রকাশ করি তখন আমরা পাবো কে এক্স। যদি মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করি অর্থাৎ মোলার কনসেন্ট্রেশন দিয়ে প্রকাশ করি তখন আমরা পাচ্ছি কেসি, সাম্য ধ্রুবক কেসি, কেপি এবং কে এক্স, এই তিন প্রকারের সাম্য ধ্রুবক আছে। তাহলে আজকে আমরা উভয়মুখী রাসায়নিক বিক্রিয়া, একমুখী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, ভরক্রিয়া সূত্র এবং ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ প্রতিষ্ঠা করলাম এবং সাম্য ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম এবং কিছু বিক্রিয়ার আমরা সাম্য ধ্রুবকের মধ্যে যে সাম্য ধ্রুবকটা কী হবে সেখানে ভরক্রিয়া সূত্র থেকে আমরা বের করতে পারলাম। পরের দিন আমরা বিভিন্ন সাম্য ধ্রুবক পড়ব এবং তাদের মধ্যে সম্পর্কগুলো আমরা নির্ণয় করব।
Thank